আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সকলেই অনেক ভালো আছে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম শিক্ষা এবং সুশিক্ষার মধ্যে পার্থক্য। তো গত সেই ভিডিওতে ভয়েস ক্লিয়ার তেমন আসেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সেটা আসলে আমি এমনিতেই পরীক্ষামূলক একটা ভিডিও বানিয়েছিলাম। তো দেখলাম যে অনেকেই সেই ভিডিওতে সাড়া প্রদান করছেন, সেই জন্য এই দ্বিতীয় ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকে আলোচ্য বিষয় রাখা হয়েছে গাছপালা, অর্থাৎ গাছ আমাদের বন্ধু। আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম যে ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। মূলত বাঙালিদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা হচ্ছে মৌখিক শিক্ষা ব্যবস্থা। মৌখিকটা কেমন? যেমন আমরা ছোটবেলায় স্কুলে স্কুলে আবার হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যখন উঠলাম তখন সেই একটাই শপথ পাঠ করানো হতো যে নিজেকে দেশের কথায় নিজেকে নিয়োজিত রাখবো, সত্য কথা বলবো, দেশপ্রেমে নিজেকে উদ্ধত করব। এইসব শপথগুলা আমরা বাঙালি জাতি মন থেকে মেনে নিতে পারি, যার কারণে বাংলাদেশের এই দুর্গতি। আজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই যদি উন্নয়নশীল বলা যেতে পারে, যে উন্নয়নশীল বা যে উন্নয়নশীল বলি না কেন, এটা হচ্ছে মুখে বা লিখিতভাবে। এটা বাস্তবিকভাবে আমার মতে মনে হয় না এটা এখনো বাস্তবে রূপ নিয়েছে। ঠিক তেমনি সেদিকে কথা না বাড়িয়ে আমরা যদি একটু এই গরমের দিকে তাকাই, যে বাংলাদেশে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেওয়ানগঞ্জে যদিও 40 ডিগ্রি, 39 ডিগ্রি বা 41 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হইতেছে। কিন্তু বিভিন্ন দেশে তাকালে বা জেলাগুলোতে তাকালে আমরা দেখতে পাবো, রাজশাহীতে বা বিভিন্ন ধরনের যে আরও জেলা আছে, যে সেখানে ভিডিওতে দেখতে পেলাম যে রাস্তার যে পিচ বা বিটুমিন সেগুলো গলে যাচ্ছে। আসলে এত তাপমাত্রা, মানে তাপমাত্রা যে এত হয়েছে তা না, তাপমাত্রা এরকম তাপমাত্রায় রাস্তার পিচ গলে যাওয়ার কথা না। সেখানে তাহলে গলে যাওয়ার একটা কারণ হচ্ছে কি, সেখানে দুর্নীতি। এগুলা নিয়ে কথা বলার মতো কেউ নেই। দুর্নীতি কেন বললাম? যে সেখানে যদি এক নাম্বার পিচ যদি ব্যবহার করা হতো তাহলে সেই পিচটা কিন্তু গলত না। আচ্ছা, সেদিকে না তাকিয়ে আমরা যদি একটু দেখি তাহলে এর প্রতিকার কি, যদি প্রতিকারের কথা বলি আমরা, যে ছোটবেলা থেকে আমরা পড়তাম যে ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের হচ্ছে কি, আমাদের খুব ভালো বন্ধু। আসলে এই কথাটা আমরা স্যাররা যেমন বা স্টুডেন্টরা যেমন শুধু পড়ে আসছি কিন্তু মন থেকে এটা গ্রহণ করতে পারি। যদি মন থেকে গ্রহণ করতে পারতাম তবে আজ আমরা গাছের ডাল কাটার নামে পুরা গাছটা কেটে ফেলতে পারতাম। বাংলাদেশ উন্নয়নশীল হচ্ছে, উন্নত হচ্ছে, বড় বড় প্রজেক্ট প্ল্যানে বাংলাদেশ অগ্রগতি তাদের দেখিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ছোট রাস্তাগুলো আগে ছিল, সেই রাস্তার চারপাশে যে গাছগুলো কাটা হয়েছে, কি বলে, যেখানে বড় একটা রাস্তা হবে, বড় হাইওয়ে হবে, এই হাইওয়ে বলার নাম করে যে গাছপালা কাটা হয়েছে, কাটার পরে যদি কর্তৃপক্ষ উদ্যোগ নিত যে যেতগুলা গাছ কাটা হয়েছে সেইগুলা গাছ আমরা হাইওয়ে করার পরে চতুর্দিকে লাগিয়ে রাখবো, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। যার ফলে বাংলাদেশ থেকে বনভূমির পরিমাণ খুবই কমে গেছে। গাছপালা কমে যাওয়া মানে কি, যে আবহাওয়া বিরূপ পরিবর্তন হওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। যদি গাছপালা যেমন আছে, বিভিন্ন যে দেশগুলো যদি আমরা তাকাই, যেগুলো এখন বর্তমানে শীতল হয়েছে, আফগানিস্তানের দিকে তাকালে যে তারা একটা কি বিরাট একটা কি ঘটনা ঘটিয়ে তারা দেখেছে। যেমন যদি একটা শীতল দেশের কথা মনে হয়, দেখতে পারবেন তার মধ্যে আফগানিস্তান একটা এসে পড়বে। কিন্তু আফগানিস্তান কিন্তু আগে এরকম ছিল না। তাদের এত সাফল্যের কারণ কি, তাদের বিচার ব্যবস্থা, আইনত ব্যবস্থা। এরকম আরো অনেকগুলো দেশ আছে, যেমন ফিনল্যান্ডে কিন্তু এই মানে পারফেক্ট যে তাপমাত্রাটা বলা যেতে পারে, যেখানে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। তাহলে এর পেছনে কারণ কি? তারা কি এয়ার কন্ডিশন ব্যবহার করতেছে সবাই? তারা কিন্তু গাছ লাগানোর দিকে মনোনিবেশ করেছে। আমরা যেমন প্যারাগ্রাফ মুখস্থ করি, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ, কিন্তু এই প্যারাগ্রাফটা আমরা শুধু আমাদের মুখেই রেখেছি, বাস্তবে কিন্তু তা আমরা রূপ দিতে পারি। যার কারণে
আজ আমাদের দেশের এই এত তাপমাত্রা বিরত। কিন্তু সেই দেশগুলোর দিকে যদি তাকাই, ফিনল্যান্ড সহ আফগানিস্তান এবং বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালে আমরা দেখব সেখানে বনভূমির পরিমাণ বেশি, গাছের পরিমাণ বেশি। তারা গাছ যদি একটা কাটে তারা গাছ লাগায় 3টা। এমনকি আমি এমন কিছু দেশের নাম শুনেছি, ঠিক খেয়াল নেই এখন আমার, যে সেই দেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি একটা গাছ কাটে তাকে আরো 3টা গাছ লাগাতে হবে। তো এরকম আইন যদি বাংলাদেশে প্রণয়ন হয় এবং সেই আইন যদি কার্যকরভাবে হয়, আমার মনে হয় না দেশের প্রত্যেক ঘরে এসি লাগানো লাগবে, এয়ার কন্ডিশন লাগানো লাগবে, ফ্যান লাগানো লাগবে, বাতাসের জন্য হাহা করতে হবে। তাই আমরা যদি সকলে মিলে বৃক্ষরোপণের দিকে মনোনিবেশ করি, যদিও এখন অনেকেই দেখবেন যে তারা গাছ লাগাচ্ছে, অন্যান্য দেশের দিকে তাকিয়ে তারা এখন গাছ লাগাবে, কিন্তু আমার কথা হচ্ছে এই এত তাপমাত্রায় কিন্তু কোনো গাছ লাগালে এখন কোনো লাভ নেই। এই 45°C তাপমাত্রায় যদি কোনো গাছ লাগানো হয় সেটা জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। যদি সঠিক পরিচর্যা হয় তবে বেঁচে যেতে পারে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের এমন বাঙালি জাতি যে তারা একটা গাছ লাগে তারা সারাদিন সেই গাছের যত্ন নেবে, এরকম মনে হয়। আমাদের গ্রাম অঞ্চলের দিকে যদি তাকাই দেখা যাবে একটা গাছ লাগিয়ে রেখে গেছি, একটু করে একটা গরু এসে খেয়ে নেবে, কিন্তু সেটা ধমক দেওয়ার মতো কেউ নেই। এই হলো অবস্থাটা। বৃক্ষরোপণ এটা আমাদের মুখে মুখে না রেখে অন্তর থেকে যদি এটা আমরা মানি, সবাই যদি গাছ লাগানোর দিকে মনোনিবেশ করি, আমার মনে হয় এই যে আজকে যে দুর্যোগ বাংলাদেশে দেখা দিয়েছে, আবহাওয়ার দুর্যোগ, গরমের যে দুর্যোগটা, সেটা মনে হয় আমার খুব সহজেই সমাধানে আসতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এখন গাছ লাগে কোনো লাভ নাই। আমাদের দেশের তাপমাত্রা যখন সহনীয় পর্যায়ে চলে আসবে সেক্ষেত্রে গাছ লাগালে সেটা জীবিত থাকার সম্ভাবনা প্রায় 90%। তবে হ্যাঁ, আমি আগেই বললাম যে যদি এখন কেউ গাছ লাগায়, যদি সেটা সঠিক পরিচর্যা করে, তবে কিন্তু সেই গাছটি জীবিত থাকবে, আদারওয়াইজ কিন্তু জীবিত থাকবে না। বাঙালি জাতিকে ঠিক করার মতো আমার মনে হয় না কেউ আছে। বাঙালি জাতি কখনো ঠিক হবে, এদেরকে যতই বুঝান যতই করেন কিন্তু এরা কোনো কিছুতেই মাথা নামাবে না। এখন আপনার কাছে হয়তো টাকা নাই, আপনি গাছ লাগাচ্ছেন, কিন্তু আমার কাছে যদি টাকা থাকে আমি কি বলবো, দরকার নেই আমার তো গাছ লাগান, আমি তো এয়ার কন্ডিশন আছে, আমি এসির মধ্যে থাকতেছি। তবে এসিটাই হচ্ছে বড় সমস্যা। দেখা গেছে যে যদি একটা এসি কেউ এয়ার কন্ডিশন বাসায় ইউজ করে, সেখান থেকে যে তাপমাত্রাগুলো নির্গত হয়, আমার ঠিক সঠিক ডিস্টেন্সটা মনে নাই, তো আমার মনে হয় যে তার আশপাশের যে এলাকাগুলো থাকে সেখানে সেই তাপের প্রভাবটা বিরাজমান করে। এর ফলে কি হয়, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মেরু অঞ্চলে বরফ গলা শুরু করবে এবং এক পর্যায়ে কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেয়ে এক পর্যায়ে বাংলাদেশ সহ বিভিন্ন যে আরো কয়েকটা দেশ আছে সমুদ্রের নিকটবর্তী দেশ, তাদের অধিকাংশই কিন্তু জলস্থলে মানে জলের ভিতরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানের অনেক শাস্ত্রের কথা, এগুলো অনেক বড় বড় বিজ্ঞানীরা বলেছেন, এই কথা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এবং দেখা যাচ্ছে এখন প্রচুর পরিমাণে কিন্তু বরফ গলা শুরু করেছে। এগুলো রুখবে কে? আপনি কি এয়ার কন্ডিশন লাগিয়ে রুখতে পারবেন? অবশ্যই না। তাই আমাদেরকে কি করা উচিত, গাছ বেশি বেশি লাগানো উচিত, গাছের পরিচর্যা করানো উচিত। তো অবশ্যই ঠিক সময়ে গাছ লাগাতে হবে। আর সঠিক সময়ে গাছ লাগাবো, গাছের পরিচর্যা করব, এবং আমাদের একটা কথা বিশ্বাস করতে হবে, আমাদের জন্য না হোক, হয়তো বা আজকে যদি আমি গাছ লাগাই হয়তো আমি ফলটা কি এখন পাবো না, হয়তো 2-3 বছর পরে পাবো বা 10 বছর পর পাবো, হয়তো আমি ভোগ করতে পারবো না। অবশ্যই আমাদের ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য হলেও কিন্তু আমাদের এই বৃক্ষরোপণে মনোনিবেশ করা উচিত। তাদের যদি আমার শান্তি চাই তবে আসুন এগিয়ে আসি, সবাই হাতে হাত মিলে আমার বৃক্ষরোপণে মনোনিবেশ করি। তো আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণ করে আমরা দেশের যদি একটুটা হলেও কিন্তু আমরা উন্নতির দিকে অবদান রাখতে সক্ষম। দেশ উন্নয়ন মানে কি, একটা স্মার্ট বাংলাদেশ। আমরা বিশ্বাস করতেছি আমরা কি স্মার্ট বাংলাদেশ হয়েছি, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হয়েছি। কিন্তু সেই স্মার্ট বাংলাদেশে যদি এত তাপমাত্রা থাকে সেটাকে তো স্মার্ট বলা যাবে না, সেটাকে বলা যাবে নন স্মার্ট বাংলাদেশ। তাই নন স্মার্ট বাংলাদেশকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই তো অবশ্যই সব দিকে আমাদের স্মার্ট থাকতে হবে। শুধু কারি টাকা, হাতে আইফোন, চোখে ভালো ভালো সানগ্লাস, চশমা, হাতে রোলেক্স ঘড়ি,
এগুলো পরে কিন্তু স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হওয়ার মানে কি? স্মার্ট হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে সকল গুণাবলী থাকতে হবে। একটা লোককে স্মার্ট তখনই বলা যায় যখন তার ভিতরে সকল গুণাবলী থাকে। এমন না একটা লোক উনি সুন্দর হ্যান্ডসাম দেখতে তাকে স্মার্ট বলবো না। কিছু কিছু মূর্খ লোক তারাই বলবে যে এই লোকটা স্মার্ট, অনেক সুন্দর দেখতে। যে বলতেছে সে একটা গাধা, আর যে যারে বলতেছে সে তো একটা আবাল এবং বলদ। আমার মতে আর কি, আমি কেউ পার্সোনালি নেবেন না। অর্থাৎ স্মার্ট জিনিসটা হচ্ছে কি, যার ভেতরে সকল গুণাবলী থাকবে, আচার আচরণ থেকে শুরু করে মানে বিভিন্ন দিক থেকে তাকে স্মার্ট বলা যাবে। শুধু চেহারা সুন্দর হলে কিন্তু সে স্মার্ট হবে না। তার কথাবার্তা, চাল চলন, আচরণ ভঙ্গি, বড়দের কীভাবে শ্রদ্ধা করে সম্মান করে, এগুলো সব মিলিয়ে কিন্তু একটা স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমরা। ঠিক তেমনি দেশে শুধু ওই 5 তালা 4 তালা আপনার রাস্তা করলে কিন্তু স্মার্ট হয় না, মেট্রো চালগুলিতে স্মার্ট হয় না। স্মার্ট করতে হলে দেশের সব দিক থেকে কিন্তু একটা দেশকে স্মার্ট হতে হবে। তবে দেশের কিন্তু বা সরকারের কিন্তু একার পক্ষে এরকম করা সম্ভব না। জনগণ কিন্তু সকল ক্ষমতার উৎস। তাই জনগণ যদি এগিয়ে আসে তবেই কিন্তু বাংলাদেশ স্মার্ট, সত্যিকার একটা স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। তাই আসুন আমরা এগিয়ে আসি, বৃক্ষরোপণে মনোনিবেশ করি, আর বাংলাদেশকে একটি শক্তিশালী স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।